প্রথমে হচ্ছে সংবিধানে যে যে সমস্ত জায়গায় প্রজাতন্ত্র, যেটা ইংরেজিতে রিপাবলিক অফ বাংলাদেশ, এই রিপাবলিক, পিপলস রিপাবলিক, এটা প্রজাতন্ত্র যে শব্দ নিয়ে আমাদের একটা প্রস্তাবনা ছিল যে আসলে প্রজা থাকলে তো রাজা থাকার প্রশ্ন আসে। আমরা তো রাজপ্রথা বা জমিদার প্রথা তো বিলুপ্ত করেছি অনেক আগে। তাহলে এই বাংলা যে অর্থ, যেটা পিপলস রিপাবলিক, এই জায়গাটাকে প্রজাতন্ত্র না লিখে এটা জনগণতন্ত্র বা জনগণতন্ত্রে লেখা যায় কিনা। তো এই জায়গায় আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাকে সাধুবাদ জানাই। তারা বলেছে যে সমস্ত জায়গায় সংবিধানে প্রজাতন্ত্র লেখা থাকবে তার স্থলে নাগরিকতন্ত্র, এবং বাংলাদেশের পুরো নামটা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ। কিন্তু ইংরেজি যে নামটা রিপাবলিক অর পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই শব্দগুলো থাকবে। এটাকে আমরা সাধুবাদ জানাই। এটা আমাদের প্রস্তাবনার জায়গা থেকে এটা মিলের জায়গা। এরপরে নাগরিকতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, এবং বাংলাদেশে যেসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে যারা তাদের নিজস্ব ভাষা, তাদের স্বকীয়তা বজায় রাখার জন্য আমরা প্রস্তাবনা তুলে ধরেছিলাম, এবং সেটিও এই সুপারিশনামায় প্রতিফলিত হয়েছে। আমরা সেটিকেও সাধুবাদ জানাই। আমাদের তৃতীয় যেটা, এটিও আমাদের প্রস্তাবনারই সাথে মিল আছে, সেটা হচ্ছে যে সংবিধানের মধ্যে যে সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ যেগুলো ছিল, এগুলো জায়গা আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের যে 3 মূলনীতি ছিল, এগুলোকে সন্নিবেশিত করা যায় কিনা এই মর্মে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। সেটিও এই সংস্কার কমিশনের প্রস্তাবে প্রতিফলিত হয়েছে। সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক। তো এখানে গণতন্ত্র আমাদের সংবিধানের যে আগে 4 মূলনীতি ছিল তার মধ্যে একটি রাখা হয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র। বাকি 3টিকে বাদ দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং বহুত্ববাদ এটি একটি নতুন মূলনীতি আকারে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমাদের সাথে এই অংশগুলো মিল আছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। তো এই জায়গাটার আমাদের প্রস্তাবনা প্রতিফলিত হয়েছে। আরেকটি হচ্ছে আমাদের আইনসভার ধরন আসলে কেমন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে। বর্তমানে যে অবস্থা আছে, এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আমরা এই ইউনিক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম, যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এটাকেই জারি রাখার জন্য প্রস্তাব করেছিলাম। তবে আমরা যেটা বলেছিলাম যে সংরক্ষিত যে আসন আছে 50টি নারীদের জন্য, সেই আসনটাকে 100-তে উন্নীত করা, তবে সেটা নারীদের জন্য একচ্ছত্রভাবে এই তাদের জন্যই শুধু রিজার্ভ রাখা এরকম না। আমরা বলেছিলাম যে আপনার যে সমানুপাতিক হারে, যে আনুপাতিক হার, যেটা পিআর সিস্টেম, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, এই অনুসারে 300 সিট তো থাকবেই যারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এর অধিকন্তু আরো 100টা সিট যেগুলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আকারে যেন যোগ করা হয়। এই জায়গাতে আমাদের অমিলের জায়গা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন তারা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটাকে ইংরেজিতে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম বলে, সেটাকে দিয়েছে। এই জায়গাতে আমাদের দ্বিমত আছে। আমরা মনে করি যে পাশ্চাত্যের যেসব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, সেগুলোতে অন্যতম একটা জটিলতা হচ্ছে যে যে হাউস অফ কমন্স, যেটা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন প্রতিনিধিরা, সেখানে যদি কোনো একটা বিল যাত্রা শুরু করে, এখানে ইভেন্চুয়ালি উচ্চ কক্ষে যায়, আবার নিম্ন কক্ষে আসে, এখানে একটা পিং পং খেলার মতো, এই কক্ষ ওখানে পাঠায়, ওই কক্ষ আবার ফেরত দেয়। এটার আসলে এন্ডিং কোথায়, এরকম একটা জটিলতা দেখা দেয়। তা আমাদের যে কালচারালি আমাদের যে একমত না হওয়ার যে কালচার, আমরা যে কালচারের মধ্যে বাস করছি, এই জায়গায় আমাদের দেশীয় ব্যবস্থায় এটি কতখানি ফলপ্রসূ হবে বলে আমাদের দ্বিধা আছে। এই জায়গায় আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভাটাকে বজায় রেখে আনুপাতিক হারে আরো 100টা সিট যেন থাকে, এটা প্রস্তাবনা করেছিলাম। আমরা সেই জায়গাতেই আছি। তবে আমাদের আরেকটি কথা হচ্ছে যে 100টা সিট শুধু মহিলাদের জন্য রাখা হয়েছে, কিন্তু যেগুলো ওপেন ডিরেক্টলি ভোট হবে যেগুলোতে, এগুলো তো মহিলারা পার্টিসিপেট করতে পারেনি। তাহলে আলাদা করে আরো 100 সিট তাদের জন্য বরাদ্দ রাখা, এটা যদি কেউ বৈষম্য বলেন তাহলেও বোধহয় অত্যুক্তি হবে না। তাহলে এই জায়গাটার একটা মীমাংসা বা এই জায়গায় একটা ঐক্যবদ্ধ আসা দরকার।
তা আমরা মনে করি না যে 100টা সিট শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা করে রিজার্ভ রাখা এটার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। আরেকটি হচ্ছে যে এই পুরো পক্ষের মেয়াদ, দুই পক্ষের মেয়াদ বর্তমান যে ব্যবস্থা আছে 5 বছর কালীন সময়ের জন্য নির্বাচিত হন, এটিকে 4 বছরে কমিয়ে আনা, 4 বছরে কমিয়ে আনার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। কারণ 4 বছরে কমিয়ে আনলে আরেকটা নির্বাচনের প্রয়োজন দেখা দেবে 1 বছর কম, 1 বছর আগেই। তা আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এখানে প্রতি 4 বছর পর পরে নির্বাচন করার মতো অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা এটা আমাদের ভেবে দেখা দরকার। এবং আমাদের যে পশ্চিমা যে উন্নত দেশগুলোর আদলে সবকিছুই যে করতে হবে দেশীয় কালচার এবং অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার উপর ভিত্তি করে, যে আমাদের জন্য সবচেয়ে উত্তম উপযোগী একটা সিস্টেম প্রবর্তন করা, এই বিষয়ে সংস্কার কমিশন মনোযোগ রাখবে বলে আমরা মনে করছি। আর আরেকটা হচ্ছে 105টা সিট বলেছেন এখানে তারা, উচ্চকক্ষ যেটা 100টা সিট তো বলেছেন যে মহিলারা সংরক্ষিত আসন হিসেবে সমানুপাতিক হারে পাবে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচিত হবে। যে এখানে 5টা করা হয়েছে রাষ্ট্রপতির জন্য আলাদা রিজার্ভ রাখা হয়েছে, কোটা রাখা হয়েছে। তা আমাদের এই পুরো বিপ্লবের মূল মন্ত্রই তো ছিল কোটা বিরোধী আন্দোলন। তো এখানে রাষ্ট্রপতির জন্য আলাদা করে যে আরো 5টা আসন রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে রাখা, তার জন্য রিজার্ভ রাখা, তিনি তার খেয়াল খুশি মতো দেবেন, এটা কতখানি ফলপ্রসূ হবে এই জায়গাটাও ভেবে দেখা দরকার। আরেকটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন না একই ব্যক্তি, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রস্তাবনা এমনটাই ছিল, এটা টানা হোক অথবা যে কোনো ভাবেই হোক, এটাকে আমরা সাধুবাদ জানাই। আরেকটা হচ্ছে যে একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি একই সাথে কোনো রাজনৈতিক দলের প্রধান হবেন না এবং সংসদের নেতা হতে পারবেন না। এটা আসলে আমাদের একটা পুরনো প্রস্তাবনা। আমাদের এবি পার্টির যে গঠনতন্ত্র আছে, আমরা এই গঠনতন্ত্র গত 4 বছর ধরে যে চর্চা করছি, এর মধ্যেই একটি প্রভিশন আছে যে আমাদের দলের যিনি প্রধান হবেন, চেয়ারম্যান হবেন, তিনি এই পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরকম কোনো পদ গ্রহণ করবেন না। তো এটা আমাদের প্রস্তাবনায় ছিল এবং আমরা অনেক বছর ধরেই দলের সৃষ্টি লগ্ন থেকে আমরা এটা চর্চা করে আসছি। তো আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং আরো কিছু বলা হয়েছে, যেমন মৌলিক অধিকারগুলোর পাশাপাশি আপনার ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার, রাষ্ট্র পরিচালনা, অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, এই সমস্ত কিছু যে নতুন কনসেপ্টগুলোকে অধিকার আদায়ে সংবিধানে সন্নিবেশিত করা, এগুলো তারা প্রস্তাবনা দিয়েছেন এবং এগুলোতে আমাদের আপত্তি আছে বলে মনে করি না। আরেকটা হচ্ছে যে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর ন্যূনতম বয়স হতে হয় 25 বছর। তো সেটাকে কমিয়ে সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছেন 21 বছরে করার জন্য। আর দেশীয় আইনে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হন বা ভোটাধিকারের অধিকার প্রয়োগ করতে পারেন 18 বছর বয়সে, তিনি এই অধিকার প্রয়োগ করতে পারেন। তো 21 বছর বয়স এটা আসলে কিসের ভিত্তিতে করেছে এটা তো আমাদের জানা নেই। তবে আমরা বয়সের চেয়ে আমরা কোয়ালিটির দিকে মূল ফোকাস রাখতে চাই। তা আমাদের একটা আসলে সিস্টেম, একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করা দরকার, যে শুধু বয়স হলেই যে এই বয়সের মানুষেরা যে ম্যাচিউর হবে বা তারাই শুধু যোগ্য হবে, আমরা বয়সের চেয়ে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার পক্ষে, যে মানুষের পড়ালেখা, এক্সপেরিয়েন্স, দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা বোঝা, এই ক্রাইটেরিয়াগুলো কার মধ্যে আছে, এরকম একটা ক্রাইটেরিয়া সেট করার পক্ষে। আমরা শুধুমাত্র বয়সের ভিত্তিতে যে কে একজন প্রার্থী হতে পারবেন, আমরা এটার সাথে একমত নই। এবং জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পূর্বে আইনসভার উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। এই জায়গাটা আমাদের প্রস্তাবে সরাসরি ছিল না, তবে এটাকে আমরা স্বাগত জানাই, এখানে আমাদের আপত্তি আছে বলে মনে করি না। তো এই ছিল মোটা দাগে সংবিধান সংস্কার কমিশন। এবং এটার মধ্যে একটা যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা ছিল, তাদের প্রস্তাবনার মধ্যে এই ওভারল্যাপিং আছে, মিল আছে।
তারা দুই কমিশনই যেগুলো প্রস্তাবনা দিয়েছে তাদের মধ্যেও অনেক মিল আছে। তো এগুলো আমরা বেশিরভাগ মিলের জায়গাগুলো বললাম দুই কমিশনের জায়গা থেকে। আরো কিছু যেমন কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনা প্রস্তাবনায় দেওয়া হয়েছে। এটা তো আসলে আমাদের হাইকোর্টের সুপ্রিম কোর্টের রুলিংও এটা রিসেন্টলি করা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার জন্য। রেফারেন্ডাম গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনা। তো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এবং গণভোট রেফারেন্ডামের সিস্টেমকে তারা প্রস্তাবনায় দিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আরেকটা নতুন দিয়েছে যে পোস্টাল ভোটিং এবং যারা প্রবাসী এক্সপাট্রিয়েট যারা আছেন প্রবাসীদেরকে যে ভোট প্রদানের জন্য যে ফ্যাসিলিটেট করার যে ব্যবস্থা করা, অনলাইন ভোটিং সিস্টেম বা পোস্টাল ভোটিং সিস্টেম, এই ব্যবস্থাপনাকে আমরা স্বাগত জানাই। তো আমরা যেটা মনে করছি যে প্রস্তাবগুলো এসছে বেশিরভাগ আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে বেশিরভাগই প্রতিফলন ঘটেছে এই প্রস্তাবনায়। যেগুলো অমিলের জায়গা আছে এগুলো আমরা আরো বিস্তর আলাপ আলোচনা করব এবং আমরা আরো জনমত তৈরি করার জন্য প্রয়াস চালাবো।